গুড মর্নিং শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ভেক্টরের ষষ্ঠ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং বিগত ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখেছো, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে আমরা ভেক্টরের অন্যান্য যে অংশগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, আশা করছি সাথেই থাকবে। আজকে আমরা আলোচনা করব সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে। এখানে কয়েকটা নোট একটু আমরা লিখে রাখো। দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে দুটি ভেক্টর। যদি আমরা একটা এ ভেক্টর এবং বি ভেক্টর ধরি, ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের সমান। দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের সমান। আবার যদি এরকম হয়, দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে তখন ক্ষেত্রফল হবে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের অর্ধেক। তাহলে বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল হবে ক্রস গুণফলের মানের সমান, আর কর্ণ নির্দেশ করলে ক্রস গুণফলের মানের অর্ধেক। আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। ধরো এরকম এভাবে প্রশ্ন আসতে পারে চিত্র দিয়ে। বলা হলো চিত্রে ABCD একটি সামান্তরিক, AD এবং AD বাহু দুটি ভেক্টর নির্দেশ করে। 2i - 3j + k q সমান -4i + 2j - 5k। এটা হচ্ছে কর্ণ। তোমাকে বলা হলো ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে প্রশ্ন। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, AB এবং AD দুটি বাহু দুটি ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল সমান P × Q পরমাণু। তাহলে P × Q বের করে এটাকে যদি আমরা মান বের করি, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন দেখো, আমরা P × Q বের করব। P সমান আমাদের কত ছিল? আচ্ছা, যেহেতু আমরা এটা মুছে ফেলছি, আমরা PQ আরেকটা নতুন করে দিয়ে দিই। -3j + k আর Q সমান 5i - 2j 4i - 2j + 5k ধরো। আচ্ছা, আগেরটা তোমরা একটু অমিট করবে, আমি মুছে ফেলছি তো। তাহলে আমরা ক্রস গুণন করব। তোমরা ক্রস গুণনটা একটু শিখো। তাহলে P × Q সমান আমরা পরম মান দিব অ্যাবসলিউট ভ্যালু i j k। তাহলে i এর সাথে p এর সাথে আছে 2 - 3 1, 2 এর সাথে 4 - 2 5। তাহলে i যদি নেই আমরা, i এর কলাম সারি বাদ যাবে এই কর্নার মাইনাস এই কর্নার। তাহলে 3 × 5 = 15 -2 মানে 15 + 2 + j মাইনাস, j এর আগে মাইনাস, সিকোয়েন্সটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস।
তাহলে যে যদি আমরা হিসাব করি 5 দুগুণে 10 মাইনাস 4 যোগ 10, এই হিসাব করলে মাইনাস 4 প্লাস 12, তাহলে পাচ্ছি মাইনাস 39 মাইনাস 6j প্লাস 8k। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে p ক্রস q পরম মান, তাহলে এটা মান বের করে নিব। মাইনাস 13 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 8 স্কোয়ার, 6 স্কোয়ার 13 স্কোয়ার 8 স্কোয়ার 269 ইকুয়াল টু 16.40 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে যদি কোনো দুটি বাহু নির্দেশ করে সমান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টরদ্বয়ের ক্রস গুণফলের মানে সমান, আর কর্ণ নির্দেশ করলে ক্রস গুণন করে তার অর্ধেক করে নিবে। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখব। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুটো সন্নিহিত বাহুর ক্রস গুণফলের মানের অর্ধেক। দুটো সন্নিহিত বাহু হতে হবে। এখন দেখো, আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে যদি দুটো ভেক্টর কোনো ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওই বাহুদ্বয়ের দুটো ভেক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক। যেমন ধরো একটা ত্রিভুজ যদি আমরা হিসাব করি, ত্রিভুজের তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো a 2 3 -1, b -3 2 4, c -1 2 5, এটা 3 বললাম, -1 -2 5। তাহলে ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বিভিন্নভাবে লিখতে পারি। একটু খেয়াল করুন, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা তিনভাবে লিখতে পারি। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, যদি ভেক্টর হিসাব করো, ধরো এ থেকে যদি হিসাব করি যে কোনো কৌণিক বিন্দু, তাহলে এবি একটা ভেক্টর ধরবো আর একটা ধরবো এসি। তাহলে একটা ভেক্টর এবি লিখে একটা বিসি লেখা যাবে না, খেয়াল করবে। তাহলে একটা এবি হলে ঠিক তার সন্নিহিত বাহু আরেকটা নিতে হবে, আরেকটা হবে এসি। এ থেকে নিলে, বি থেকে যদি নিই আমরা, তাহলে আমরা এ থেকে আগে হিসাব করি এবি ক্রস এসি মান। অথবা আমরা এভাবে লিখতে পারি, যদি বি কে হিসাব করি তাহলে একটা ভেক্টর নিব বি এ আর একটা ভেক্টর নিব বিসি। যদি সি থেকে হিসাব করি তাহলে সি থেকে এই দুইটা ভেক্টর হিসাব করতে হবে, একটা হবে সি এ একটা হবে সিবি। তাহলে এখানে তিনটা প্যাটার্ন আছে, দেখো, হাফ এবি ক্রস এসি, বি এ ক্রস বিসি, সি এ ক্রস সিবি। যে কোনো একটা ফরম্যাটে তুমি করলেই অ্যান্সার একই আসবে। তো সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় যে কর্নারটা আমরা হিসাব করব, ওই কোণা থেকে দুইটা ভেক্টর হিসাব করতে হবে। একটা আমি এবি নিলাম আর একটা বিসি নিলে কিন্তু আমার সন্নিহিত বাহু হিসাব হবে না, সেক্ষেত্রে সঠিক রেজাল্ট আসবে না। তাহলে আমরা এ থেকে যদি হিসাব করি তাহলে আমরা লিখতে পারি হাফ এবি ক্রস, একটা হবে এসি। তাহলে আগে আমাকে এবি ভেক্টর বের করতে হবে। তাহলে এবি ভেক্টর সমান দ্বিতীয়টা স্থানাঙ্ক থেকে প্রথমটা স্থানাঙ্ক বাদ দিব, -3 -2 i যোগ 2 -3 j যোগ 4 -1 মানে হচ্ছে 4 + 1 k। তাহলে আমরা পাচ্ছি -5i - j + 5k। এটা হচ্ছে এবি ভেক্টর। তাহলে আমরা এখন হিসাব করব এসি ভেক্টর। তাহলে সি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বাদ যাবে, -1 -2 of i যোগ -2 -3 j যোগ 5 -1 মানে +1। তাহলে -3i -5j + 6k। তাহলে এটা পেলাম আমরা এসি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের আমরা এখন ক্রস গুণন করব। ক্রস গুণন করে মান বের করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা তোমরা নিজেরা করে নিবে। না হয় আমি করে দিচ্ছি।
এবি ক্রস এসি, তাহলে এবি ক্রস এসি ইজ ইকুয়াল টু আই জে কে। তাহলে এবি হচ্ছে -5 -1 5 হচ্ছে -3 5 6। আমাদের সারাউন্ডিংসে লেখা আছে তো, ওকে। এখন আমরা হিসাব করব আই। তাহলে আই যদি নিয়ে আমাদের -6 -25 জে, যে হিসাব করলে আমাদের আসবে -30 +15 প্লাস কে যদি হিসাব করি -25 -3, তাহলে আসতেছে 25 6 -31 আই মাইনাস প্লাস 15 জে -28 কে। তাহলে এবি ক্রস এসি মান রুট ওভার -31 স্কোয়ার 15 স্কোয়ার -28 স্কোয়ার। পাচ্ছি 44.38, এটা পেলাম এবি ক্রস এসি মান। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এবি ক্রস এসি, তাহলে হাফ ইন্টু 44.38 ডিভাইড 2 22.19 বর্গ একক। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আসো তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। ধরো এ বি সি তিনটা ভেক্টর, সমতলীয় হবে কখন, বা একই সমতলে অবস্থিত হবে কিনা, এটা শর্তটা আমরা যাচাই করব। তাহলে আমরা তিনটা ভেক্টর বোঝানোর জন্য এখন দেখো তিনটা ভেক্টর যদি আমরা হিসাব করি, আরো একটা মার্কার নিই, একটু খেয়াল করো, আমি এই তিনটা মার্কার কালেক্ট করেছি। তিনটা মার্কারের তিনটা ভেক্টর দ্বারা একই সমতলে আমরা হিসাব করি। এই তিনটা ভেক্টর এ বি সি একই সমতলে আছে না? তাহলে একই সমতলে অবস্থিত হওয়ার শর্তটা একটু খেয়াল করো। এ বি সি তিনটা একই সমতলে আছে। এখন এই তলে সমতল, এভাবে যদি ধরি তিনটা একই সমতলে, আবার এভাবে ধরলে এই তলে সমতল, এভাবে ধরলে এই যে খাড়া যে তল, এই তলে সমতল। আমরা জানি দুটি ভেক্টর যে এ বি সি, খেয়াল করো একটু, এ বি সি, এ এবং বি দুইটা ভেক্টর, যদি 3 নম্বরটা আমরা বাদ দিই, এ ও বি যেই তলে অবস্থিত ওই তলের লম্ব বরাবর লব্ধি ভেক্টর হবে। যদি এটাকে আমরা এই দুইটার লব্ধি হিসাব করি, লম্বটা, তাহলে এই দুইটার লম্ব হবে এই দুইটার ক্রস গুণফলের সমান। আমরা এর আগে পড়েছি একটা ক্লাসে, দুটি ভেক্টর যে তলে আছে তার লম্ব বরাবর লব্ধি ভেক্টর হবে এই দুইটার ক্রস গুণফল। তাহলে এই ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি। এখন দেখো এ ক্রস বিটা সি এর সাথে লম্ব না, তাহলে লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণন 0 হতে হবে। ওই অংশটা আমরা আলোচনা করছি মেবি, লম্ব হলে ডট গুণন 0 হবে। তাহলে এখানে তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল, এর সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফল 0 হলেই তারা সমতলীয় হবে। অথবা আমরা এভাবে না করে বি ক্রস সি ডট এ লিখতে পারি, অথবা সি ক্রস এ ডট বি, যে কোনোভাবে করলেই তোমার অ্যান্সার, ডিজায়ার্ড অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা
তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফল শূন্য হতে হবে। এখন দেখো আমরা সমতলীয় হওয়ার একটা ম্যাথ সমাধান করি। দেখো এই ভেক্টর সমান 2i প্লাস j মাইনাস k, b সমান 3i মাইনাস 2j প্লাস 4k এবং c ভেক্টর সমান i মাইনাস 3j প্লাস 5k। দেখাও যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। তাহলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত, আমাদের এটা হিসাব করতে হবে। তো আমরা জানি সমতলীয় শর্ত হচ্ছে যে কোনো দুইটা ক্রস এর সাথে বাকিটার ডট জিরো হতে হবে। তো আমরা শুরুতে লিখব যে এবিসি ভেক্টর তিনটি সমতলীয় হলে a ক্রস b ডট c ইকুয়াল টু 0 হবে। এখন আমরা যাচাই করব a ক্রস b এর সাথে c এর ডট গুণ। তাহলে এখন a ক্রস b সমান i j k 2 1 minus 1 3 minus 2 4। তাহলে আমরা যদি i হিসাব করি 4 minus 2 যোগ মাইনাস j, j হিসাব করলে আমাদের আসছে 8 প্লাস 3 যোগ k, হিসাব করলে মাইনাস 4 মাইনাস 3, তাহলে 2i মাইনাস 11j মাইনাস 7k। তাহলে সমতলীয় শর্ত হচ্ছে a ক্রস b ডট c ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা জানি a ক্রস b সমান 2i মাইনাস 11j মাইনাস 7k ডট i মাইনাস 3j প্লাস 5k। তাহলে আমরা যদি ডট হিসাব করি 2 মাইনাস মাইনাস প্লাস 33 মাইনাস 35, তাহলে 35 মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ভেক্টর তিনটি সমতলীয়। তাহলে আজকে আমরা শিখলাম লম্ব হওয়ার শর্ত। আমি আবার লিখে দিই, লম্ব হওয়ার শর্ত মেনলি আমরা এর আগের ক্লাসে পড়েছি। দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল 0 হবে। সমান্তরাল হওয়ার শর্ত ক্রস গুণফল 0 হবে। সমতলীয় হওয়ার শর্ত যে কোনো দুইটা ক্রসের সাথে বাকিটা ডট 0 হবে। এই তিনটা বিষয়ের উপর তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে অপারেটর নিয়ে আলোচনা করবো একটু, অপারেটর আর এই সংক্রান্ত যদি কিছু অংশ বাকি থাকে তোমরা আমার সাথে শেয়ার করবে, আমি ওই অনুযায়ী ক্লাসগুলো দেবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবে।